বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ঠাকুরগাঁও সরকারি কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, অনলাইনে সংযুক্ত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। 14তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি কলেজ আয়োজিত অনলাইন আলোচনা সভা ও মতবিনিময় সভায় আজকের আলোচনা মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের মোহাম্মদ আব্দুল মজিদ স্যার। বিশেষ অতিথির আসনে উপবিষ্ট হয়েছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক জনাব মোহাম্মদ মোকাররম হোসেন স্যার। আজকের আলোচনা সভাটির সভাপতিত্ব করছেন জাতীয় দিবস উদযাপন ও সামাজিক যোগাযোগ কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার। সম্মানিত সুধী, অনলাইনে সংযুক্ত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 14তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস এর এবারের প্রতিপাদ্য মহামারীত্বর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ প্রসারণ। অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ 2007 সালে 2 এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই থেকে 2 এপ্রিল এই দিনটিকে বিশ্বের বিভিন্ন দেশেই বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালন করা হচ্ছে। ঠাকুরগাঁও সরকারি কলেজ অনুরূপভাবে আজকের আলোচনা ও মতবিনিময় সভা আয়োজন করেছে। মতবিনিময় সভার শুরুতেই পবিত্র গ্রন্থসমূহ থেকে পাঠ করা হবে এবং তারপরে সভাপতি মহোদয়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল আলোচনা শুরু হবে। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাত আতাওয়াসাউ বিল হক আতাওয়াসাউ বিস সাবর সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম কৃষ্ণায় বাসুদেবায়, গোবিন্দায় হরে পরমাত্মনে, প্রণত হকিলসনাশায়, গোবিন্দায় নমো নমঃ। শ্রীমদ্ ভাগবত গীতার ৩৮39তম শ্লোক। নহি জ্ঞানেন সদৃশ্যম পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং ইহগ সংসিদ্ধঃ কামেনাত্মানি বিন্দতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংহতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেনাধিগচ্ছতি। ভাবার্থ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানের ন্যায় পবিত্র ইহলোকে আর কিছুই নেই। সংযতেন্দ্রিয়, সাধন তৎপর ও শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করে অচিরেই তিনি পরম শান্তির অধিকারী হন। ওম গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রী, প্রনন্দা, তথ্যত্র জ্ঞানমঞ্জরী। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আহ্বায়ক জাতীয় দিবস উদযাপন কমিটি, জাতীয় দিবস উদযাপন ও সামাজিক যোগাযোগ কমিটি, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও। তো
2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আলোচনা উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন আলোচনা ও অটিজম সচেতনতা দিবসের মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন প্রধান অতিথি অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের মোহাম্মদ আব্দুল মজিদ স্যার, বিশেষ অতিথি শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক জনাব মোহাম্মদ মোকাররম হোসেন, আমাদের মঞ্চে উপবিষ্ট মুখ্য আলোচক জনাব মোহাম্মদ জবাইদুর রহমান, বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ঠাকুরগাঁও সরকারি কলেজ ঠাকুরগাঁও, এবং অনলাইনে যুক্ত আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং সুধীবৃন্দ, সবাইকে আমার শ্রেণীভেদে সালাম ও আদাব। আজ 14তম বিশ্ব অটিজম 2 এপ্রিল 14তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি এবং তাদের পরিবার ও অটিজম নিয়ে কর্মরত ব্যক্তি ও সংগঠন সমূহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জাতিসংঘ অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রা মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘের সাধারণ পরিষদ 2007 সালের 2 এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসাবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের পর থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও অটিজম সচেতনতা দিবস সম্পর্কে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় আমরা ঠাকুরগাঁও সরকারি কলেজ আজকের এই অনলাইন আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে। তা আমি শুভেচ্ছা জানাই আমার জাতীয় দিবস উদযাপন ও সামাজিক যোগাযোগ কমিটির সদস্যবৃন্দের, যারা এই অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য সচেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছেন, এবং আমি আরও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অধ্যক্ষ স্যারকে, যার সার্বিক দিক নির্দেশনায় আজকের এই অনলাইন আলোচনা সভাটির আয়োজন করা হয়েছে। আমি সর্বোপরি অনলাইনে যুক্ত যারা এই আলোচনা সভা এবং মত বিনিময় সভাটি যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে, এবং আমাদের সমাজে যে অটিস্টিক শিশু বা ব্যক্তি রয়েছেন তাদেরকে যেন আমরা ঘৃণার চোখে না দেখে তাদেরকে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেই, এবং তাদেরকে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা যেখানে আছি সেই স্থান থেকে সেই অবস্থান থেকে আমরা তাদেরকে সহযোগিতা করব, এই শপথ আজকে আমরা নেই। এই সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এটা কি লাইভ হবে? লাগালো হবে। আচ্ছা আচ্ছা, থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনলাইন ও মত বিনিময় সভা 14তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2021 এর অনলাইন আলোচনা ও মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সামাজিক ও যোগাযোগ কমিটির আহ্বায়ক, জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক, আমি মোহাম্মদ জবাইদুর রহমান, সহযোগী অধ্যাপক, ঠাকুরগাঁও সরকারি কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজকের এই অনলাইন আলোচনার আমাকে মুখ্য আলোচকের কথা বা দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আসলে মুখ্য আলোচক হওয়ার মতো কতখানি যোগ্যতা রাখি আমি নিজেও জানি না, তবে আমি 2018 সালের 18ই মার্চ থেকে 28শে মার্চ পর্যন্ত এই অটিজম এর উপর একটা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছিলাম। এই প্রশিক্ষণটার আয়োজক ছিলেন ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল অ্যান্ড ডিসেবিলিটিস,
নান্ড নামক একটি প্রতিষ্ঠান, যেটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক অধিদপ্তরের একটি মানে কি বলবো যে প্রকল্প আকারে এটি ছিল। এই প্রকল্পের সেই সময় প্রকল্প পরিচালক ছিলেন আমাদেরই সরকারি কলেজের, আমাদের এই ঠাকুরগাঁও সরকারি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান সালমা বেগম। উনি একদিনের জন্য এখানে বা দুদিনের জন্য এখানে জয়েন করেছিলেন। তো যাই হোক, সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করে আমি এই অটিজম সম্পর্কে সামান্য কিছু জানতে পেরেছি। এখান থেকে আমি যেটি জানতে পেরেছি যে অটিজম কি। অটিজমটা হচ্ছে, এটি কোনো মানসিক রোগ নয়। অটিজম হলো মস্তিষ্কের স্বাভাবিক বিকাশজনিত সমস্যা। সমন্বিতভাবে এটাকে বলা হয়েছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এবং বা এটাকে ASD বলা হয়েছে। আবার এটাকে অন্য কথা NDDও বলা হয়ে থাকে, যেটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, অর্থাৎ স্নায়বিক বিকাশজনিত, শিশুদের স্নায়বিক বিকাশজনিত সমস্যা। একজন শিশুর যখন অটিজমে আক্রান্ত হয় তখন তার কি হয়, তাকে আমরা কিভাবে বুঝবো, কখন বুঝবো, ইত্যাদি বিষয়গুলো এখান থেকে ফাইন্ড আউট করা যায়। যেমন কোনো শিশু যদি অটিজমে আক্রান্ত হয়ে থেকে থাকে, সে অন্যের সঙ্গে প্রথমত স্বাভাবিক যোগাযোগ করতে পারবে না, সম্পর্ক স্থাপন করতে পারবে না, এবং তার ভাষাগত অনেক সমস্যা হবে, এবং সে আচরণগত দিক থেকে একই রকম আচরণ সে বারবার করবে। যদি কোনো শিশু 6 থেকে 12 পর্যন্ত বা 12 থেকে 18 মাস পর্যন্ত এই বৈশিষ্ট্যগুলো কোনো শিশুর মধ্যে পরিলক্ষিত হয়, তাহলে আমরা ধরে নিব তার মধ্যে অটিজম আছে। অটিজম আছে, এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে চার রকম আকারে। একটা হচ্ছে মাইল্ড আকারে, একটা হচ্ছে মডারেট আকারে, আরেকটা হচ্ছে সিভিয়ার আকারে, এবং আরেকটা হচ্ছে প্রোফাউন্ড আকারে। এই 4 রকম বৈশিষ্ট্য নিয়ে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে। তো 4 রকম বৈশিষ্ট্যের মধ্যে শেষের যে দুটো বৈশিষ্ট্য রয়েছে, একটা হচ্ছে সিভিয়ার আর একটা হচ্ছে প্রোফাউন্ড। সিভিয়ার এবং প্রোফাউন্ডে আক্রান্ত শিশুরা বা ব্যক্তিরা এরা কিন্তু স্বাভাবিক যাপন করতে সমর্থ হবে না, এবং এরা বেশি দিন সাস্টেইনও করবে না বা বাঁচেও থাকবে না। বাকি রইল যে মাইল্ড এবং মডারেট যাদের সামান্য এই সমস্যাগুলো আছে, তাদেরকে আমরা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে, বিশেষ যত্নের মাধ্যমে, বিশেষ কৌশলের মাধ্যমে আমরা তাদেরকে মূল মানুষের ধারায় বা মূল সমাজের ধারায় আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারব। এই জন্য তাদের কিছু চিকিৎসা, যদিও অদ্যবদ্ধ অটিজমের সম্পূর্ণ নিরাময় এটা সম্পূর্ণ নিরাময় যোগ্য নয়, চিকিৎসা পদ্ধতিতে প্রমাণিত হয়নি, তবে অটিজম দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা যুগোপযোগী স্কুল শিক্ষা, প্রশিক্ষণ এবং সঠিক স্বাস্থ্যসেবা একটি শিশুর অটিজমের সমস্যাগুলো অনেকাংশে হ্রাস করে শিশুর সঠিকভাবে বেড়ে ওঠা এবং নতুন দক্ষতা বৃদ্ধিতে এটা সহায়তা করে। অটিজম বিস্তারের এখন আমাদের বাংলাদেশ কোন পর্যায়ে রয়েছে? অটিজম বিস্তারে আমাদের বাংলাদেশে প্রতি 40 বছরে 10 গুণ হারে এটা বৃদ্ধি হয়েছে। বাংলাদেশে স্কুলগামী বাচ্চাদের মধ্যে 1% বর্তমানে অটিজমে ভুগছে। বাংলাদেশে বিভিন্ন গবেষণা মতে অটিজম আক্রান্ত শিশুদের হার দিন দিন বাড়ছে এবং ভয়াবহ আকারে বাড়ছে। অটিজম কেন হয়? বিশেষজ্ঞদের মতে এখনো অটিজমের সুস্পষ্ট কোনো ধারণা বা কারণসমূহ জানা যায়নি, তবে গবেষণার ধারণা করা হয় যে জিনগত পরিবর্তন বা নিউট্রিশন, বংশগত কারণে বা পরিবেশগত প্রভাবে শিশুর মাঝে অটিজম ঝুঁকি সৃষ্টি করে। পিতামাতার অধিক বয়স, গর্ভকালীন অবস্থায় মায়ের কোনো অসুস্থতা, জন্মলাভের স্বাভাবিক সময়ের অনেক আগে শিশুর ভূমিষ্ঠ হওয়া অথবা জন্মকালীন সময়ে অস্বাভাবিক কম ওজন, মস্তিষ্কের কম অক্সিজেন হওয়া,
মায়ের গর্ভকালীন সময়ে বায়ু দূষণ, কীটনাশকের পরোক্ষ সংস্পর্শে আসাও শিশুর অটিজম হওয়ার ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি করছে। শিশুর অটিজম আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবার জন্য অনেকগুলো প্যারামিটার কাজ করে। একজন শিশু যখন অটিজমে আক্রান্ত হবে তার কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। এই বৈশিষ্ট্যগুলো শুরু হয় 6 মাসের শুরু থেকেই। আপনার শিশু যদি 6 মাসের ভেতরে স্বতঃস্ফূর্তভাবে না হাসে, 2 নম্বর হচ্ছে 9 মাসের ভিতরে তার চতুর্পাশের যত্নকারীর কথা, শব্দ, হাসি ও মুখের অঙ্গিভঙ্গির সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ামূলক আচরণ না করে, তারপরে 1 বছরের ভিতরে মুখে কোনো শব্দ না করে, আঙ্গুল দিয়ে কোনো কিছু না দেখায়, টাটা না দেয় বা হাত দিয়ে শক্ত করে না ধরে, তারপরে 16 মাসের ভিতরে একটি শব্দ না বলে, তারপরে 2 বছরের ভিতরে 2টি শব্দের সংমিশ্রণে বাক্য না বলে, শিশুটি অর্জিত যোগাযোগ দক্ষতা এবং সামাজিক দক্ষতা যদি হঠাৎ করে হারিয়ে যায়, সে আলাদা থাকতে পছন্দ করে, নাম ডাকলে সাড়া দেয় না, কখনো কখনো শোনে বলে মনে হয় না, চোখে চোখ রেখে তাকায় না, আঙ্গুল দিয়ে পছন্দের জিনিস দেখায় না, বিভিন্ন জিনিস ঘোরাতে পছন্দ করে, একই নিয়মে চলতে পছন্দ করে, কোনো পরিবর্তন পছন্দ করে না, কিছু কাজ ভালোভাবে করতে পারে, আবার কিছু কাজ সে ভালোভাবে করতে পারে না, উল্টাপাল্টা কাজ করে, বড়দের হাত ধরে টানে নিজের প্রয়োজন বোঝায়, জড়িয়ে ধরা বা স্পর্শ করা পছন্দ করে না, ভয় বা বিপদ বোঝে না, অতিমাত্রায় অস্থির, চঞ্চল অথবা নিষ্ক্রিয়। এই জাতীয় বৈশিষ্ট্যগুলো যখন আমরা কোনো শিশুর মধ্যে লক্ষ্য করব, ধরে নিব সে অটিজম এবং সে অটিস্টিক, এবং তাকে আমরা সেভাবে যত্ন করব। তো যাই হোক, আজকে এই সচেতনতামূলক আলোচনায় আমরা আমাদের আরেকটি জিনিস বা আরেকটি তথ্য জানা দরকার, যে এই জাতীয় শিশুদেরকে আমরা আগের মানুষ আমরা এগুলো অবহেলা করতাম। যদি কারো ফ্যামিলিতে এই ধরনের শিশু থাকতো, তাহলে সেই শিশুটিকে আমরা লোক সমক্ষে আমরা আনতে চাইতাম না, তাকে আমরা বোঝা মনে করতাম। কিন্তু আজকের বিশ্ব এটিকে আর বোঝা মনে করতেছে না, বরং এটিকে মানব সম্পদে কিভাবে পরিণত করা যায় এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এবং এই বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে গিয়ে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি নান্ট নামক একটি প্রতিষ্ঠান প্রকল্প আকারে 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত চালু করেছিলেন, এবং এই প্রকল্পটি বর্তমানে বাংলাদেশের একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে তৈরি হয়েছে। বাংলাদেশের এটি রাজুক কর্তৃক অনুমোদিত প্লটগুলোতে মানে পূর্বাচলে 3 একর 33 শতক জমির উপরে এটি একটি বিশাল প্রতিষ্ঠান পরিণত হয়েছে। এবং এটির কাজ হচ্ছে যে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে কিভাবে সর্বোচ্চ সহযোগিতা করা যায়, এই সহযোগিতা করবার জন্য বাংলাদেশ সরকার 2013 সালে প্রতিবন্ধী সুরক্ষা অধিকার ও সুরক্ষা আইন, প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন 2013 এটি চালু করেছে, এবং সেখানে তাদের সুযোগ সুবিধাগুলোর কথা স্পষ্ট করে বলা আছে বিভিন্ন ধারা উপধারায়। আবার নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইনও একই সালে 2013 সালে এটি জাতীয় সংসদে পাস হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে একজন প্রতিবন্ধী শিশুকে আমরা কিভাবে সমাজে পুনর্বাসন করতে পারবো এবং কি কি সুযোগ সুবিধা তাকে আমরা দিতে পারবো। যেমন একজন প্রতিবন্ধী শিশু যখন আমার ফ্যামিলিতে বা কারো ফ্যামিলিতে থাকবে, তখন আমাকে প্রথমত কার দ্বারস্থ হতে হবে তাকে প্রতিবন্ধী হিসেবে প্রমাণ করার জন্য। যেমন এটি
যদি থাকে, এরকম যদি শিশু থাকে, তাহলে আমরা সর্বপ্রথম সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজ কল্যাণ একটি আছে, সমাজসেবা একটি অধিদপ্তর আছে। তো সেই সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এগুলো আছে, এগুলোতে আমাদের নাম এনলিস্টেড করতে হবে। শুধু তাই নয়, এই প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইনে আমাদের তাদেরকে একীভূত শিক্ষার কথাও সেখানে বলা আছে। আমরা যেমন আজকে স্বাভাবিক বাচ্চাদেরকে যেভাবে শিক্ষা দীক্ষা করাচ্ছি, সেই শিক্ষা দীক্ষাগুলোর সঙ্গে তাদেরকে যেন আমরা একীভূত শিক্ষা দিতে পারি। এ কারণে আমরা অনেকেই হয়তো জানি যে আমাদের বিল্ডিংয়ের এই যে নতুন বিল্ডিংটা হয়েছে, এখানে যেটা র্যামের সিঁড়ি আছে, এই সিঁড়িটাও কিন্তু এই আইনের অন্তর্ভুক্ত দিয়ে তৈরি হয়েছে এবং এই আইনেই তৈরি হয়েছে এবং তাদেরকে চলাফেরা করার জন্য এই সিঁড়িটি তৈরি হয়েছে। এটি কিন্তু আগের কোনো বিল্ডিং কোডে ছিল না। তো যাই হোক, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা বাংলাদেশ সরকার দিচ্ছে। আমাদেরকেও তাদের প্রতি যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমাদের করতে হবে। আমি যখন প্রশিক্ষণ করি 10 দিনে, তখন একটা বিষয় আমাকে ওখানে অত্যন্ত ভালো লেগেছিল যে আমরা ওই প্রশিক্ষণ সেমিনারে 100 জন উপস্থিত ছিলাম এবং সবাই গভর্নমেন্ট কলেজের টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে অ্যাসোসিয়েট প্রফেসর পর্যন্ত, প্রফেসর লেভেলে ছিলেন না কেউ। তো ওইখানে আমাদেরকে একটা ওখানকার প্রশিক্ষকরা আমাদেরকে 1 মিনিটের জন্য এই প্রতিবন্ধী শিশুদের অভিনয় করতে বলছিলেন, যে 1 মিনিটের জন্য আপনি যে কোনো একটা প্রতিবন্ধী শিশুর বা প্রতিবন্ধীর একটা অভিনয় করেন। তা আমরা সবাই মোটামুটি যেরকম পারি আমরা অভিনয় করেছিলাম। তো এই অভিনয়টা করার ফলে দেখা গেছে, আমার মনে হয় যে আমার মনোজগতের যে একটা পরিবর্তন, সঙ্গে সঙ্গে এটা দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন আমার এসেছিল, যে যদি এমনটি আমার হতো অথবা আমার একটি শিশুর হতো, তাহলে আমার অবস্থাটা কেমন হতো। আমি সেই সময় বাংলাদেশে ঢাকায় অবস্থিত সুইট বাংলাদেশ নামক একটা প্রতিষ্ঠানে সেবার তখন আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেখানে আমি দেখেছিলাম যে একজন বাচ্চার মা বা একজন অভিভাবক কিভাবে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর পিছনে কিভাবে সময় দিয়ে তাকে স্বাভাবিক মানুষে পরিণত করবার আপ্রাণ চেষ্টা করছে। অনেক প্রতিবন্ধী শিশু আমি সেখানে দেখেছি যে তারা ওইখান থেকে আবার যে স্বাভাবিক জীবনযাপন কিভাবে তৈরি করছে ইত্যাদি। এবং বিশাল আমার কাছে একটা বড় রকম একটা যুদ্ধ এটি মনে হয়েছে। আমরা দেখি যে সাধারণত স্কুল কলেজে আমাদের মায়েরা সাধারণত ছেলে মেয়েদেরকে পড়াশোনা করায় যে কিভাবে আমার ছেলে মেয়েটা রেজাল্ট ভালো করবে, কিন্তু ওখানকার মায়েরা, ওখানে যে সমস্ত মায়েরা তার বাচ্চাদেরকে নার্সিং করছে বা ওই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে যারা নার্সিং করছে, তাদেরকে আমার কাছে মনে হয়নি যে তারা ফার্স্ট হওয়ার জন্য বা ভালোভাবে পড়াশোনা করবার জন্য তারা যুদ্ধ করছে, বরং আমার কাছে মনে হয়েছে যে তারা কিভাবে এই শিশুটি পৃথিবীতে সাস্টেইন করবে বা ভালো থাকবে, শুধুমাত্র এইটা নিয়ে শুধু তারা যুদ্ধ করছে। কঠিন একটি কাজ আমার কাছে মনে হয়েছে। মোট 12 ধরনের ডিসএবিলিটি বা 12 ধরনের বুদ্ধি, 12 ধরনের যে এই প্রতিবন্ধী আমাদের সরকারের ঘোষণা অনুযায়ী আছে। এগুলি শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তারপরে বিভিন্ন রকম প্রতিবন্ধী, এরকম 12 ধরনের প্রতিবন্ধী রয়েছে। কিন্তু মূল প্রতিবন্ধীটা হচ্ছে 4 রকমের। এই মূল প্রতিবন্ধীটা হচ্ছে 4 রকমের। এটা হচ্ছে এক ধরনের প্রতিবন্ধী, এটাকে বলা হচ্ছে যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। 2 নম্বরে এটাকে বলা হচ্ছে আইডি, যেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার। 3 নম্বরে এটাকে বলা হচ্ছে সিপি, সিরেব্রাল পালসি। আর 4র্থ নম্বরে এটাকে বলা হচ্ছে ডিএস, যেটাকে ডাউন সিনড্রোম হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পেকট্রাম অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এটার মধ্যে সবগুলোই পড়ে। বাট আইডি যেটা শুধু বুদ্ধি প্রতিবন্ধিতা, আর যেটা সিপি এটাকে বলা হচ্ছে
মানে এই সিপিটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে এটাকে, সিপিটাকে বলা হচ্ছে সিরেবাল পালসি। এই সিরেবাল পালসিটা হচ্ছে জন্মের সময় কোনো বাচ্চা যদি মানে মায়ের গর্ভেই যদি কোনো সমস্যাজনিত কারণে অথবা গর্ভকালীন সময়ে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়ে কোনো বাচ্চা বিকলাঙ্গ হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে সিরেবাল পালসি। আর ডাউন সিনড্রোম, এই ডাউন সিনড্রোম হচ্ছে যে এটা চিনবার আমাদের উপায় হচ্ছে যে এর ঘাটটা হবে খাটো, মুখটা বেশি করতে পারবে না, ভালোভাবে হাসতে পারবে না, এবং নাকটা থেবড়া হবে, এবং বেশি সে উঁচু হবে না, এবং মাংসপেশি মানে খুব হবে, নরম হবে, ইত্যাদি বৈশিষ্ট্যগুলো যদি কোনো শিশুর থেকে থাকে, তাহলে সেগুলো হচ্ছে এই মানে এই ধরনের প্রতিবন্ধী। তো এই প্রতিবন্ধীগুলোকে আমরা প্রতিবন্ধী হিসেবে না দেখে এগুলোকে যদি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে আমরা যদি মূল মানুষের সঙ্গে, মূল মানুষের স্রোতে যদি আমরা তাদেরকে মিশায় নিতে পারি, এটাই হচ্ছে আমাদের মানে মানে এই ইয়ার দায়িত্ব, সমাজের দায়িত্ব, এবং সমাজের দৃষ্টিভঙ্গি তাদের প্রতি এরকম একটা পজিটিভ হওয়া আমি মনে করি যে বাঞ্ছনীয়। আগে এই সমস্ত মানুষকে বা এই সমস্ত শিশুদেরকে দেখলে আমারও তেমন কোনো অনুভূতি ছিল না, কিন্তু এই প্রশিক্ষণ করার পর থেকে আমার মনোজগতের পরিবর্তন তাদের প্রতি অনেক বেশি পজিটিভ। তো আমি আশা রাখি এরকম পজিটিভ ধারণা আমার ছাত্রছাত্রীরা বা আমরা সবাই শিক্ষকরা যারা আছি এবং আমার সমাজের সবাই তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করবে, এবং তারা তাদেরকে সমাজে একীভূত শিক্ষা, প্রশিক্ষণ, কৌশল ইত্যাদি দিয়ে মানব সম্পদে পরিণত আমরা করতে যেন পারি, এই অঙ্গীকার করেই আমাদের বক্তব্য, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে সালাম আলাইকুম, খুদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোকাররম হোসেন, সহযোগী অধ্যাপক রসায়ন বিভাগ ও সম্পাদক শিক্ষক পরিষদ, ঠাকুরগাঁও সরকারি কলেজ। অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি কলেজ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা ও আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আহ্বায়ক জাতীয় দিবস উদযাপন ও সামাজিক যোগাযোগ কমিটি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি ঠাকুরগাঁও সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের মোহাম্মদ আব্দুল মজিদ স্যার, মঞ্চে আরও আছেন আমাদের মুখ্য আলোচক জনাব মোহাম্মদ জবাইদুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, অনলাইনে যুক্ত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অটিজম সম্পর্কে আমাদের মুখ্য আলোচক জনাব মোহাম্মদ জবাইদুর রহমান স্যারের কাছ থেকে বিস্তারিত জানলাম। তারপরেও অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার মূলত স্নায়ু বিকাশজনিত একটি সমস্যা, যেটি আমরা জানলাম। অটিজম সমস্যাটি এমন যেখানে শিশুদের সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হয়, এরা অন্যের সঙ্গে সহজে মিশতে পারে না, অন্যের সঙ্গে খেলাধুলা করতে চায় না, এরা মূলত দেরিতে কথা বলে, এরা একটি নির্দিষ্ট বিষয়ের উপর বেশি আকৃষ্ট হয়, একই জিনিস বারবার করতে চায়, একই কাজ বারবার করতে চায়, এমনকি কারো চোখের সঙ্গে চোখ রেখে কথা বলতে চায় না, এমনকি পিতামাতার সঙ্গেও এরা চোখে চোখ রেখে কথা বলতে চায় না। এরকম কিছু বৈশিষ্ট্য বিশিষ্ট শিশুগুলোকে আমরা অটিজম বলছি। তো এই অটিজম হওয়ার পিছনে কারণ যেটি, অটিজম এছাড়া অটিজম আক্রান্ত শিশুরা মূলত শিশুদের মধ্যে মূলত খিঁচুনি হতে পারে, এদের বুদ্ধির স্বল্পতা থাকে, তারপরে এরা মূলত অন্যের সঙ্গে মিশতে চায় না, ঘুমের সমস্যা থাকে, এমনকি এরা মূলত হচ্ছে অতি চঞ্চল হতে পারে। তবে অটিজমে আক্রান্ত বাচ্চারা আবার কোনো বিশেষ বিষয়ে খুব পারদর্শী হতে পারে, এরকমও কিছু বৈশিষ্ট্য দেখা গেছে। যাই হোক, তো অটিজম হওয়ার মূল কারণ যেটি, সেটি হলো জিনগত সমস্যা, আমরা যেটি জানলাম। এছাড়াও মূলত
মস্তিষ্কের যে স্নায়ুতন্ত্রের নিঃসরিত যে পদার্থগুলি, এগুলি পদার্থের ঘাটতির কারণে হতে পারে, অথবা কোষের যে সংযোগ, সেই সংযোগের অভাবজনিত কারণেও অটিজমের সৃষ্টি হতে পারে। যে কারণে হোক, আসলে অটিজমে আক্রান্ত শিশুরা কিন্তু এই অটিজমে আক্রান্ত হওয়ার পিছনে তারা দায়ী নয়। মূলত দায়ী যদি আমরা করি, তাহলে করা যায় আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র, পরিবার ইত্যাদি। সেই কারণে আমি যেটা বলতে যাচ্ছি যে আসলে তাদেরকে আমরা কোনোভাবে অবহেলা দৃষ্টিতে দেখতে পারি না। তাদেরকে অবশ্যই আমাদের মূল মানব সম্পদের মধ্যে বিবেচনা করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে সবসময় হাসি খুশি রাখতে হবে, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। এখন অটিজম থেকে বাচ্চাগুলোকে আমরা স্বাভাবিক অবস্থা আনতে কিছু চিকিৎসা ব্যবস্থা চালু আছে আমাদের দেশে, যদিও এখনও সেরকম পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা শুরু হয়নি, তারপরেও অনেকগুলি আমরা শুনলাম যে প্রতিষ্ঠান এর মধ্যে গড়ে উঠেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে এদেরকে কাউন্সেলিং করা প্রয়োজন বা স্পিচ থেরাপি দেওয়া দরকার। কোনো ক্ষেত্রে ওষুধেরও প্রয়োগ করা যেতে পারে। যাই হোক, আমরা এইভাবে আসলে অটিজমে আক্রান্ত শিশুদেরকে স্বাভাবিক অবস্থা আনার চেষ্টা করতে পারি। তো এই কারণেই, তবে মূল বিষয় হলো যে অটিজম সম্পর্কে আমাদের সকলের মধ্যে সচেতন তৈরি করা। এই কারণেই মূলত জাতিসংঘ 2008 সাল থেকে 2রা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালন করে আসছে। সারা বিশ্বে বিষয়টি এখন আলোচিত হচ্ছে। বিষয়টি সম্পর্কে এখন সবারই প্রায় ধারণা হয়ে আসছে এবং আমাদেরকে ধারণা নিতেও হবে, কারণ অনেক অটিজম বাচ্চাই আমাদের অনেক পরিবার অনেক মধ্যে আছে। আমরা এদেরকে অবশ্যই কখনোই অবহেলা দৃষ্টিতে দেখব না। এদেরকে আমরা যেভাবে হোক সময় দিয়ে, কাউন্সেলিং করে, স্পিচ থেরাপি দিয়ে তাদেরকে মূল স্রোতের মধ্যে আনতে পারলে আমাদের সার্থকতা। যাই হোক, তো আমি কথা বাড়াবো না। আমি যেটুকু আশা করব যে আমরা সবাই এই অটিজম সম্পর্কে সচেতন হয়ে আমাদের অটিজমে আক্রান্ত বাচ্চাদেরকে আমরা মানব সম্পদে পরিণত করতে যেন পারি, এই প্রত্যাশা রেখে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামারী উত্তর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন আলোচনা সভায় সম্মানিত সভাপতি, জাতীয় দিবস উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোকাররম হোসেন, সম্পাদক শিক্ষক পরিষদ, মুখ্য আলোচক ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ জোবাইদুর রহমান, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলী, কম্পিউটার অপারেটর এবং আমার সাথে জড়িত আজকের এই অনলাইন আলোচনায় অগণিত শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। মুখ্য আলোচক যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং এই বিষয়ে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন, তার প্রশিক্ষণালব্ধ জ্ঞান ইত্যবৎসরে অনেকটা সময় পেরিয়ে গেছে। ইতিমধ্যে তিনি এটা নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। সব মিলায় অনেক তথ্য তিনি আমাদেরকে দিয়েছেন, যাতে আমরা সমৃদ্ধ হয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাই যে তিনি কষ্ট করে অনেক তথ্য উপস্থাপন আমাদের সামনে করেছেন। তো তার কথা এবং পরবর্তী আলোচকদের আলোচনা থেকে আমি যেটুকু মনে করি সেটি হলো এটি একটি নিউরোলজিক্যাল প্রবলেম। তো নিউরোলজিক্যাল প্রবলেম অবশ্যই, কারণ আমাদের যা কিছু ঘটে নিউরোলজিক্যাল সিস্টেম থেকেই ঘটে। তো
এই সমস্যাগুলোর অনেকগুলো কারণ তিনি চিহ্নিত করেছেন। এই কারণগুলোর মধ্যে আমার আগে থেকেই মানে উনার জানার আগে থেকে, এই আলোচনা শোনার আগে থেকে, এমনিতেই ছোটকাল থেকে বিভিন্ন পর্যায়ে থেকে এই আলোচনাগুলো হয়ে আসছে যে অমুকের বাচ্চাটা অসুস্থ, তমুকের বাচ্চা অসুস্থ বা অমুকে অসুস্থ ইত্যাদি ইত্যাদি। কেন অসুস্থ হলো, সায়েন্টিফিক কোনো কারণ ছাড়াই এক একজন এক এক ধরনের আলোচনা করেছেন যে এই কারণে অসুস্থ, সেই কারণে অসুস্থ। তো এর মধ্যে যেটি হচ্ছে যে একটা হচ্ছে পরিবেশগত কারণ, আর একটি হচ্ছে যে জিনগত কারণ বললেন, আর একটি কারণের সাথে সেটা হলো যে বাচ্চা মাতৃগর্ভে যখন থাকে এবং ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, তার কিছুদিন যাওয়া পর্যন্ত, এই একটা সময় অর্থাৎ মাতৃগর্ভ থেকে 10 মাস 10 দিন থেকে পরবর্তী 2, 4, 5 বছর পর্যন্ত এই একটা পিরিয়ড, এই সময়টাতে এই সমস্যাটা বেশি দেখা যায়। তো আমরা দেখি যে অনেক সময় সন্তান জন্মগ্রহণ করবার মানে অর্থাৎ মাতৃগর্ভে যখন সেই সন্তানটি বড় হওয়া শুরু করলো, মাতৃগর্ভে আছে, সেই সময় আমরা ছোটকাল থেকে শুনে আসছি যে আমি যেখানে গ্রামে বসবাস করতাম তার আশেপাশে হিন্দু অধ্যুষিত এলাকা। তো ওদের দেখতাম যে আমার মা চাচি এদের কাছ থেকে শুনতাম যে অমুকের বউটা অসুস্থ হয়েছে, সেই কারণে সে যেদিন খুব অমাবস্যা থাকে সেদিন তেমন কিছু খায় না, পূর্ণিমাতে খায় না, চন্দ্রগ্রহণ হলে খায় না, আনারস এটা খায় না, অমুকে কাটে না, এই জিনিস করে না, অর্থাৎ এই সমস্ত আচার আচরণ মানে। এখন এটা কুসংস্কার হতে পারে, কিন্তু দেখা যায় যে হিন্দুদের মধ্যে, হিন্দু সম্প্রদায়ের ভাই মানে মধ্যে, ওদের মধ্যে কিন্তু এই অর্থাৎ অটিস্টিক বেবি জন্মগ্রহণ করবার প্রবণতাটা আমি ছোটকালে দেখেছি কম, আমাদের মধ্যে যতটা আছে ততটা। আবার তাদের স্বামীরা বিশেষ এই সময়টাকে, বাচ্চা যখন থাকে তখন বিশেষ আদর যত্ন ইত্যাদি ইত্যাদি করে, অর্থাৎ মেয়েটিকে ভালো রাখবার জন্য চেষ্টা করে। উল্টো আমাদের যেটা ছিল আগেকার দিনে, যেটা ছিল যে একটি মানে স্বামী, বিশেষ করে এই যে নারী নির্যাতনের মানে আইন হওয়ার আগ পর্যন্ত আমাদের মাদের উপর অসম্ভব টর্চার হতো। এই টর্চার কারণে কিন্তু অনেক সময় অটিস্টিক বেবি জন্মগ্রহণ করতো এবং আমাদের মাদেরকে সেইভাবে যত্ন নেওয়া হতো না, শাশুড়ির অত্যাচার সহ্য করতে হতো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো কালক্রমে সেই সময়গুলো পাল্টিয়েছে, অনেকটাই এখন স্বাভাবিক হয়েছে। তারপরেও কিছু কিছু জিনিস তো থাকেই, যেমন কদিন আগে আমি একটি ধর্মীয় পুস্তকে দেখলাম যে সেখানে হলো যে একটি শিশু জন্মগ্রহণ করবার পরে তাকে কি করতে হবে। তো সেখানে ইসলাম ধর্মে বলছে যে তাকে তার কানে আজান দিতে হবে, হলো ধর্মের কথা এটি। তারপরে আমাদের প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করতেন, উনি কারো সন্তান যদি জন্মগ্রহণ করে তার কাছে প্রথমে নিয়ে আসা হতো, তিনি একটু খেজুর চিবিয়ে তার রসটুকু সেই সন্তানের মুখে দিতেন, সেই শিশুটির মুখে দিতেন। তো এতে করে পরবর্তীতে সায়েন্টিস্টরা এটা কেন করছে বা কেন উনি দিতেন, কারণ এগুলি তো এখন আলোচনা হচ্ছে তার বিভিন্ন কর্মকাণ্ডে। তো সেখানে বলছে যে মায়ের পেটে থাকতে তার নাভির মাধ্যমে মায়ের জরায়ু যুক্ত থাকতো, ওটা কেড়ে ফেটার ফলে তার মস্তিষ্কে যে ঠিক ওই সময় যে জিনিসগুলো থাকবার কথা, যে নিউট্রিশনটা থাকবার কথা, সেটি সময়মতো সাপ্লাই হতো না। তার কারণেই ওই মধুটা দিলে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক একটা এনার্জি বাচ্চাটি পাত, যার কারণে মাথার মানে তার মস্তিষ্কটা ঠিক থাকলে, অর্থাৎ মাথাটা ঠিকলে তার বডিটা ভালো থাকবে, এই জন্যই তিনি কিন্তু মূলত দিতেন। এবং পরবর্তীতে আমরাও কিন্তু এখনও দেখি যে আমাদের বাচ্চা জন্মগ্রহণ করবার পরে আমরা কিন্তু খেজুর না হলে আমরা মধু দিই।
না হলেও একটু এবং এটি দেবার কথা বলা হচ্ছে, যে এটি আপনি সুন্নতের কারণে যদি পারেন বা অন্য ধর্মাবলম্বী ওইটা হচ্ছে না, আপনি এক ফোঁটা হলেও অন্তত তার মুখে এই মধুটা দেন, তাতে করে ইনস্ট্যান্ট সে ওই যে ধকলটা সেটা সে কাটিয়ে উঠবে। এবং পরবর্তী সময় আমরা দেখি যে আমাদের ছোটকালে যে মিষ্টি খাওয়ার একটা প্রবণতা ছিল, বাচ্চাদেরকে মিষ্টি বেশি, এখন কিন্তু বাচ্চারা আর অত মিষ্টি খেতে চায় না, কিন্তু ছোটকালে বাচ্চাদের মিষ্টি, এবং আপনার পরিবারে বা আপনারা দেখবেন যে আশেপাশে যেখানে যত বাচ্চা আছে, যে বাচ্চাটা মিষ্টি যত বেশি খেতে চায় পরবর্তীতে কিন্তু তারা অসম্ভব মানে বুদ্ধিমান হয়, মানে তাদের নিউট্রিশনটা, ব্রেনের যে নিউট্রিশনটা ওটা সচল থাকে। আমার 2 ভাগনা আছে, তাদেরকে মিষ্টির হোটেলে, ওরা যখন ক্লাস 2-3 ছাত্র ছিল, হোটেলে গেলে ওরা অন্তত 1 কেজি করে মিষ্টি খেত, এবং মজা করে মানুষ তাদেরকে নিয়ে যেত মিষ্টি খাওয়ানোর জন্য, দেখার জন্য যে এই বাচ্চাগুলো 1 কেজি করে মিষ্টি খায়, একটু দেখি। এবং একজন টেক্সাস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে ইংল্যান্ডে অনেক বড় জব করে, আমেরিকায়, আরেকজন ঢাকা মেডিকেল কলেজের একই সঙ্গে অনেকগুলো বিষয়ে সে কোনোটাতে এমএসসি, এমএস, কোনোটাতে এমডি, কোনোটাতে এমসিপিএস, কোনোটাতে এফসিপিএস করছে, তার মানে এত মেধাবী আর কি। তো সেই থেকে আমারও মনে হচ্ছে যে ব্যাপারগুলো ঠিক হতেও পারে, যে মানুষ এইভাবে করলে, অর্থাৎ মিষ্টি খাওয়ার একটা বিষয়। পরবর্তীতে আমরা যে জিনিসগুলো দেখছি যে এরকম হয়, এবং আমার পরিবারে, এখন পরিবার বলতে বা আমার আত্মীয় স্বজনদের মধ্যে, আত্মীয় স্বজন তো অগণিত আত্মীয় স্বজন, এরকম সবারই অগণিত আত্মীয় স্বজন, তার মধ্যে 4 জনকার কথা আমি মনে পড়ে, এবং এদের সাথে আমার অটিজম শিশুগুলোর সাথে অথবা শিশুদের সাথে আমার একটা খুব অন্য ধরনের সম্পর্ক কেন জানি গড়ে ওঠে ছোটকাল থেকে। তার মধ্যে একজনের সাথে সে মারা গেছে, এবং মারা যাবার আগ পর্যন্ত তার সাথে আমার অসম্ভব, আমি গেলেই সে ছুটে আসতো, এবং তার সাথে আমি ইয়ার্কি করতাম এবং বলতাম যে এই তো একটু বড় হয়ে গেছে, এরপরে এর বিয়ে দিতে হবে, ও তখন একটা মুচকি হাসতো। আবার যদি মাঝে মধ্যে ওর জন্য আমি চকলেট নিয়ে যেতাম, বিস্কুট নিয়ে যেতাম, ও আমার কণ্ঠটা পেলেই চলে আসতো। সে চোখে কম দেখতো এবং শারীরিকভাবেও তেমন একটা ছিল না, মানে জুৎসই ছিল না। তো সে কেন অটিস্টিক হয়েছে, সে যখন তার মাতৃগর্ভে ছিল, তার মা মানসিকভাবে অসম্ভব নির্যাতিতা ছিল বলে আমি মনে করি আর কি, যে তার ওই সময়টুকু আমি জানি, এবং যে খুব ভালো একটা অবস্থায় ছিল না। আরেকজন অটিস্টিক আছে, তার সাথেও আমার খুব সম্পর্ক ভালো। আমার ছোট মেয়েগুলো যখন ছোট ছিল তখন নিয়ে যেতাম, ও বাবু বাবু করে সেও কোলে নিত। এখনো কদিন আগে তার বাসায় গেছি, পাই যাই, গেলেই আমাকে বলে যে বাবুগুলা কই, বাবুগুলা কই। আমি বলছি যে বাবুগুলা রে, এখন তো বাবুগুলো বাবু নাই, এখন বাবুগুলাই বাবুর মা হবে। খুব হাসি আর কি, যে বাবুগুলার বিয়ে দিয়ে দিচ্ছি। তো সেই মেয়েটি ওর যেটি হলো যে ছোটকালে তাকে মানে খুব একটা ওইভাবে নার্সিং হয়নি, এরকম 2 জনকার, যে ছোটকালে খুব একটা, যেই সময়টাতে আমি বলছি যে জ্বর ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 4 বছর 5 বছর পর্যন্ত যে সময়টুকুতে নার্সিং হওয়ার কথা, এইটি কারণে ওদের হয় নাই সেইভাবে, তাদের সাথে সেইভাবে কথা বলা হয় নাই, তারা নিজেরাই চলছে, খাওয়ার হলে খাওয়ার দিছে, না হলে দেয় নাই, ইত্যাদি ইত্যাদি কারণে এদেরগুলা হয়েছে। আরেকটা যেটা হচ্ছে সেটি হলো যে ভূমিষ্ঠ হওয়ার সময় সে মানে শারীরিক মানে অর্থাৎ শারীরিক সমস্যা ভূমিষ্ঠ হওয়ার পরে তার শুরু হয়েছে, অর্থাৎ তার ওই সময় যে নার্সিংটা দরকার ছিল, অর্থাৎ আজকে ভূমিষ্ঠ হলো, আজ থেকে 3-4 দিন পর্যন্ত তার যেটুকু হওয়ার কথা ছিল সেটুকু হয় নাই। সেটুকু না হওয়ার কারণে সেই বাচ্চাটি মারা যাওয়ারই কথা। তারপরে যাই হোক, আমাদের এখানকার যে চিকিৎসক আছেন, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ জনাব শাহজাহান নেওয়াজ, তিনি বলছেন যে দোয়া করেন বাচ্চাটা যেন বাঁচে, তবে বাঁচলে স্বাভাবিক আর থাকবে না। তো স্বাভাবিক থাকবে না, কারণ ইতিমধ্যে তার যে সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা অনেক দিনের জন্য থেকে গেল। তো সেই বাচ্চাটির কি হয়েছিল, যে সে মায়ের দুধ খাচ্ছিল না, খালি ঘুমাচ্ছিল। তো
খাচ্ছিল না, ঘুমাচ্ছিল, মাও মনে করছে যে ভালো, ছোট বাচ্চা হয়েছে, খাচ্ছিল না, ঘুমাচ্ছে, ভালো আছে। হইতে হইতে যখন দেখছে যে 3-4 দিন ধরে বাচ্চা সামান্য একটু খায় কিন্তু খালি ঘুমায়, তার মানে বাচ্চা সুস্থ, সেই বাচ্চা সুস্থ, সেই বাচ্চাটা সুস্থ যে খাবে এবং ঘুমাবে, দ্যাট ইজ নর্মাল। খাবে না অথচ ঘুমাবে, এটি অ্যাবনর্মাল। তো সেই সময়টার কারণে ওইটা হয়েছে। তো আমি এই কারণে আগেও বলছি, যে এখনো বলছি যে করণীয়টা হলো যে বাচ্চাদের ভূমিষ্ঠ হওয়ার, অর্থাৎ মাতৃগর্ভে সন্তান দানা বাঁধার সময় থেকে শুরু করে অন্তত 5-6 বছর এগুলিকে দেখা উচিত। কিভাবে প্রয়োজনীয় তাদের সাথে প্রয়োজনীয় সাড়া দেওয়া, তাদের সাথে খেলা, তাদেরকে কথা বলা, তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, তার একেবারে ছোট বাবু হলে তার সাথে কথা বলা, সে কথা বললে সে রেসপন্স করছে কি না, কানে শুনছে কি না, এগুলো অত ছোট থাকে তার চোখ দিয়ে পানি পড়ে, অনেক সময় চোখে পানিটা কেন এলো সেই ব্যাপারগুলো নজর রাখা, এবং কোনোভাবেই অটিস্টিক বাচ্চা অথবা এই জাতীয় বাচ্চাদের পরিবারের যারা সদস্য আছে তাদেরকে অবহেলা না করা, এবং স্বাভাবিক জীবনে সামাজিক অনেক সময় ওই অটিস্টিক বাচ্চা থাকবার কারণে ওই বাবা মা ওই বাচ্চাটিকে কোনো অনুষ্ঠানে নিয়ে যায় না, অথবা নিয়ে গেলেও খুব আড়ষ্ট হয়ে থাকে। তো আমরা সবাই উচিত হবে, সবাই আমরা যেমন খুব স্বাভাবিক, খুব মানে স্বাভাবিক জীবনযাপনে আমরা যেমন অভ্যস্ত, ওদেরকেও স্বাভাবিক জীবনযাপনের যে পরিবেশগুলো থাকে সেইগুলো তাদেরকে দিলে তারা খুশি হবে। এবং এই ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন করলে কিন্তু আসলে অনেক কিছুই পরিবর্তন করা যায়, এবং সব ক্ষেত্রে এইভাবে আমরা চলব। শুধু অটিস্টিক বাচ্চার ক্ষেত্রে না, আমাদের সমাজে অনেক অবহেলিত মানুষ আছে, গরিব মানুষ আছে, অল্প স্বল্প আয়ের মানুষ আছে, সবার সাথে একটা দৃষ্টিভঙ্গি। আমার ছোটকালে আমার দাদা ওই চাকরকে চাকর বলে ডাক দিত না, কিষাণ বলে ডাক দিত। আবার যখন ভিক্ষুক আসতো, অনেকেই বলে যে ফকির আসছে, তা আমার দাদা বলতো যে না, ফকির বলা যাবে না, তাহলে কি বলতে হবে? বলতে হবে মিয়া সাহেব আসছে। তো এখন মিয়া সাহেব আসছে, এখন পরবর্তীতে আমি যখন আমার ব্যক্তিগত জীবনে আমার বাচ্চাদেরকে বললাম, যে ওরা যখন বললো যে এটা কে যে ভিক্ষা করে সে ভিক্ষুক অথবা ফকির, তো আমি বললাম যে মা, ফকির বলা যাবে না। তো আমার ছোট মেয়েটা বলতো যে বাবা, ফকির বলা, ফকিরকে না মিয়া সাহেব বলছো, যদি ফকিরানি হয় অর্থাৎ অন্য লিঙ্গের হয় তাহলে তাকে কি বলবো? আমি বললাম যে কেন মিয়া সাহেব বলবা, বেগম সাহেব বলবা, যে বেগম সাহেব আসছে টাকা দাও। কাজের বুয়াকে বুয়া না বলে যদি এখন আমরা অবশ্য বলছি খালা বলছি, তো খালা বলো। তো এতে করে হয় কি যে সেও কিন্তু অনেকটা মানে যে মানে খারাপ বোধ করে না। ছোট একটা বাচ্চা যদি বলে এই ফকিরকে ভিক্ষা দাও, হয়তো খারাপ ভাববে, কাজে ইকে ভিক্ষা দাও, মিয়া সাহেব আসছে ভিক্ষা দাও, তাহলে হয়তো কিছুটা হলো সে। তো ওইরকম আমরা প্রতিবন্ধী বাচ্চা থেকে শুরু করে সমাজের যেখানে যে অবস্থান আছে সকলকে ন্যায্য মর্যাদা দেব। এই হোক আজকের আমাদের শেষ কথা। আমরা সবাই ভালো থাকি। আমাদের যে সমস্ত অটিস্টিক ভাই বোনরা আছেন তারা সুন্দর থাকুক। এই আয়োজন করতে গিয়ে যারা পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, সকলকে ধন্যবাদ। সেই সাথে অনলাইনে যুক্ত হয়ে যারা আমাদের এই কথাগুলো শুনছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী। হ্যালো।